সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। তোমরা তো ক্লাস 10, তো তোমাদের সাথে ইতিমধ্যেই আমার অনেকবার আমরা পরিচিত হয়েছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমরা বেশ কিছুদিন ধরে আমাদের যে বহির্জাত প্রক্রিয়া, তার ফলে যে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ হয়, সেগুলো সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করছিলাম, তাই না? দেখবে আমরা কিছু ক্লাস ধরে এই বহির্জাত প্রক্রিয়ার যে প্রাথমিক অংশ, অর্থাৎ যদি আমরা প্রধান অংশ বলি ভূমিরূপের পরিবর্তনের ক্ষেত্রে, তাহলে কার নাম আমাদের মাথায় আসে বলো তো? একদম ঠিক বলেছ, নদী, তাই না? কারণ এই নদী কিন্তু পার্বত্য অঞ্চল বা সমভূমি অঞ্চল বা মালভূমি অঞ্চল, প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু বা প্রত্যেকটা অংশেই কিন্তু এর প্রভাব বিস্তার করে থাকে। এবং এই নদীর ভূমিরূপের পরিবর্তন আমরা যারা বসবাস করি, আমাদের উপরেও কিন্তু ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। কি করে? তো দেখো, আমরা এই সমতল অঞ্চলে যে বসবাস করছি, আমরা কোথায় বসবাস করছি? সমভূমি সমতল অঞ্চলে। এই যে অঞ্চলটা, এটাও কিন্তু এই নদীর দ্বারা সৃষ্ট যে স্বাভাবিক বাঁধ বলতে পারো, প্লাবনভূমি বলতে পারো, তার ফলেই কিন্তু এই ভূমিরূপ গঠিত হয়েছে। তবে হ্যাঁ, এই ভূমিরূপ নির্দিষ্ট একটা দিনে তৈরি হয়নি। কোনো ভূমিরূপই একটা দিনে তৈরি হয় না। হয় কি? একটা দিনে তৈরি হয় না। নদীর বিভিন্ন ভূমিরূপের জন্য যেমন আমরা ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে রয়েছি, কারণ দেখবে যে পার্বত্য অঞ্চলে কিন্তু নদীর কি কাজ চলে বলতো? মূলত ক্ষয় কাজ চলে। খুব ভালো বলেছ। তারপরে পার্বত্য অঞ্চলের পরে নদীর এই ক্ষয় কাজ হয়ে যাওয়ার পরে কি শুরু হয় বলতো? বহন কাজ হয়, তারপরে সঞ্চয় কাজ হয়, তাই না? তো এরকম ভাবে আমরা নদীর বিভিন্ন কর্মপদ্ধতি, কাজ পদ্ধতি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এবং তারপরে আমরা যে হিমবাহ ছিল, হিমবাহ কি, হিমবাহ সম্পর্কে বিস্তারিত প্রথম দিন যেটুকু আলোচনাতে আমরা অল্প কিছু তথ্য বলেছি। এবং আমি জাস্ট নদীর কথাটা কেন বললাম বা নদীর ভূমিরূপটা কেন আজকে তোমাদের সামনে উল্লেখ করলাম, এই জন্যই, কারণ দেখবে যে নদীর ভূমিরূপ ঠিক যেমনভাবে বিভিন্ন পদ্ধতির ওপরে, অর্থাৎ ক্ষয়, বহন, সঞ্চয় কাজের মাধ্যমে আমাদের সামনে বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে, দীর্ঘদিন তাদের কার্যকারিতার ফলে গড়ে ওঠে, একটা দিনে নয়। হিমবাহও কিন্তু তার নির্দিষ্ট কিছু কর্মপদ্ধতির দ্বারা, কার্যপদ্ধতির দ্বারা এইরকমভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। আমরা প্রথম দিন হিমবাহ সম্পর্কে জেনেছি। হিমবাহ কাকে বলে? আচ্ছা বলো তো, হিমবাহ কাকে বলে? যদি বলা হয় হিমবাহ কি, জিনিসটা কি, তোমরা কি বলবে? এক কথায় আমরা বলতে পারি হিমবাহ হলো বরফের নদী, তাই না? যেমন সমতল অঞ্চলে বা কোনো অঞ্চলে যে জলের যে জলধারা, যেটা কি বলবো, ঢাল অনুসারে, পর্বতের ঢাল অনুসারে যেমন ভাবে প্রবাহিত হতে দেখা যায়, এই রকম ভাবে কিন্তু হিমবাহ বা বরফের যে আস্তরণ, বরফের যে স্তর, সেটাও কিন্তু এরকম ভাবে একটা স্তর থেকে, অর্থাৎ উপরি স্তর থেকে নিম্ন স্তরের দিকে আসতে দেখা যায়। এই বরফের যে স্তর, এটাকেই আমরা বলবো হিমবাহ। কোথায় দেখা যায়? একদম ঠিক, অতি শীতল অঞ্চলে এবং উচ্চ অক্ষাংশযুক্ত অঞ্চলে, যেখানে তুষারপাতের পরিমাণ বেশি, তুষারপাত বেশি হতে দেখা যায়। এবং তুষারপাত বেশি হলে তবেই তো বরফের আস্তরণটা গড়ে উঠবে বা সৃষ্টি হবে। যদি বরফের আস্তরণটাই সৃষ্টি না হয়, গড়ে না ওঠে, তাহলে হিমবাহ যে জিনিসে তার যে আস্তরণটা, স্তরটা, সেটা সঠিকভাবে গড়ে উঠবে না। সেই জন্য এটা অতি শীতল পার্বত্য অঞ্চলে এদেরকে লক্ষ্য করা যায়। তাহলে এই হিমবাহ উৎপত্তি সম্পর্কে আমরা জেনেছি, তাই না? যে মেরু অঞ্চলে পরপর তুষারপাত হচ্ছে এবং সেগুলো যখন অভিকর্ষজ টানে
যখন উপর দিক থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে এরকমভাবে। আবার সব জায়গাতেই যে এই হিমবাহের ব্যাপক বড় আস্তরণ, এই আস্তরণ কিন্তু সব জায়গাতেই তুষারপাতের ফলেই গড়ে উঠেছে এমনটা নয়। কারণ তোমাদেরকে আমি বলছিলাম যে পৃথিবী আজকে ঠিক যে অবস্থায় এসেছে, এর আগে অনেকগুলো হিমযুগ পেরিয়ে পৃথিবী আজকে এই অবস্থায় এসেছে। প্রায় 30 লক্ষ বছর আগে বা তারও বছর অনেক যুগ আগে যে অন্তহিমযুগ ছিল, নির্দিষ্ট কিছু হিমযুগগুলো অতিক্রম করেছে, তাই না? করার ফলে এবং তখন যে বরফের যে আস্তরণ ছিল, কিন্তু যে শীতল যে অঞ্চলগুলো ছিল বা উচ্চ অক্ষাংশযুক্ত অঞ্চলগুলো ছিল, সেই অঞ্চলে সমতল অঞ্চলের মতো কিন্তু সব বরফগুলো গলে যায়নি। সেখানে কিন্তু কিছু বরফের আস্তরণ থেকেই গেছে। তাহলে সেখান থেকেও কিন্তু হিমবাহের উৎপত্তি ও হিমবাহ গড়ে উঠতে দেখা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা বলো তো, হিমবাহকে কেন স্বাদু জলের ভান্ডার বলা হয়? হ্যাঁ, কারণ এই হিমবাহ যেটা গড়ে উঠেছে সেটা কিন্তু সম্পূর্ণ মিষ্টি জল দ্বারা গড়ে উঠেছে বা বরফগুলো তৈরি হয়েছে। যদি এই হিমবাহ বা যে বরফের আস্তরণ আমরা যাই বলি না কেন, এটা যদি গলে যায়, তাহলে কিন্তু আমাদের বা আমার যেখানে যেখানে জল কষ্ট আছে, দেখা যেতে পারে জলের ভান্ডারের কিন্তু আর অভাব হবে না। কিন্তু একটা দিক খেয়াল করতে হবে, রাখতে হবে, এই হিমবাহ যদি অতিরিক্ত হারে গলে যায়, তাহলে কিন্তু পৃথিবীর জলস্তর কিন্তু অনেকটা কি হবে, বৃদ্ধি পেয়ে যাবে। জলস্তর বৃদ্ধি পেয়ে যাওয়া মানে কি হবে? ভেরি গুড, যে নিম্ন অঞ্চলযুক্ত যে অংশ রয়েছে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের পার্শ্ববর্তী যে অঞ্চল, সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উঁচু নয়, সেই অঞ্চলগুলো কিন্তু সহজেই প্লাবিত হয়ে যাবে, তাই না? কিছু কিছু শহর, কিছু কিছু গ্রাম, কিছু কিছু অঞ্চল কিন্তু তখন সমুদ্রের জলের তলায় চলে যাবে, তাই তো? আচ্ছা, আর আমরা জেনেছিলাম হিমবাহের প্রকারভেদ। হিমবাহ কটি ভাগে ভাগ করা হয় বলো তো হিমবাহকে? একদম ঠিক বলেছো, হিমবাহকে 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পার্বত্য হিমবাহ, 2 নম্বর মহাদেশীয় হিমবাহ, 3 নম্বর হচ্ছে পাদদেশীয় হিমবাহ। আচ্ছা, এর মধ্যে থেকে আমাকে একটা জিনিস বলো, এই পার্বত্য হিমবাহের যদি উদাহরণ তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কি বলবে উদাহরণ হিসাবে? আলাস্কার হুবার্ট, তাই তো? এই আলাস্কার হুবার্ট হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম একটা পার্বত্য হিমবাহ। তাহলে এখানে আলাস্কা নাম যেহেতু রয়েছে, তাহলে আলাস্কাতেই রয়েছে, এটা উত্তর আমেরিকাতে পড়ছে। তোমরা ক্লাস 8-এ পড়েছো উত্তর আমেরিকার মহাদেশ সম্পর্কে। আর ভারতবর্ষের বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম জিজ্ঞাসা করলে কি বলবে? ভারতবর্ষের বৃহত্তম, সেটা হচ্ছে কারাকোরাম। কারাকোরামের সিয়াচেন, এটা হচ্ছে বৃহত্তম একটি পার্বত্য হিমবাহ। ঠিক আছে? আর হচ্ছে পাদদেশীয় হিমবাহ, এটা হচ্ছে পাদদেশীয় হিমবাহের উদাহরণ কি বলবে তোমরা? একটাও আলাস্কার মালাস্পিনা, তাই তো? এই আলাস্কার মালাস্পিনা হচ্ছে, এটা হচ্ছে বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। আচ্ছা, আর মহাদেশীয় হিমবাহ, যেটা মহাদেশের অভ্যন্তরে আমরা লক্ষ্য করেছি, তাই তো? এটার বৃহত্তম উদাহরণ কি বলবে তোমরা? ল্যাম্বার্ট, তাই তো? ল্যাম্বার্ট হচ্ছে সবচেয়ে বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এরপর থেকে আমরা হিমবাহের যে কার্যপদ্ধতি বা যেটা আমরা ভূমিরূপ পরিবর্তন হয় যার দ্বারা, যেটা হচ্ছে ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ, তাই তো? নদীও যেমন ঠিক 3টি পদ্ধতির দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করে, হিমবাহ কিন্তু একই রকম ভাবে এই 3টি পদ্ধতিতে তার কার্যকারিতা ভূমিকা পালন করে। তো এই যে ভূমিরূপের যে পরিবর্তন বা কি কি ভূমিরূপ লক্ষ্য করা যায়, তার আগে হিমবাহ সম্পর্কিত আরো কিছু তথ্য আমরা
বিস্তারিতভাবে আগে জেনে নেব। আজকের ক্লাসটা হয়ে যাবার পরে পরবর্তী ক্লাস থেকে আমরা হিমবাহ সম্পর্কিত যে ভূমিরূপ সেগুলো আলোচনা করব। আজকে আমরা মূলত আলোচনা করব সেগুলো তোমাদেরকে আগে ছবি দেখাই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যে দুটো ছবি তোমাদের দেখে কি মনে হচ্ছে বলো? একটা ছবি, হ্যাঁ, এই ছবিটা কিন্তু হিমবাহ অধ্যুষিত অঞ্চলে, পার্বত্য অঞ্চলে। দেখো, হিমবাহের মাঝখানে একটা বৃহৎ বড় ফাটল দেখা দিয়েছে। এই হিমবাহর মধ্যেকার এই ফাটল কিন্তু যারা পর্বত আরোহী, যারা পর্বত অভিযানে যারা অংশগ্রহণ করে, তাদের কাছে কিন্তু এটা খুব একটা ভয়ঙ্কর বিপদের বার্তা। কারণ দেখো, হঠাৎ করে যদি অসাবধানতায় এখান দিয়ে মনে করে, হ্যাঁ, দূর থেকে মনে করে খুব সহজ একটা জায়গা, আমি সহজেই এখান থেকে অপর প্রান্ত চলে যাব, কিন্তু এই ফাঁক যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু মানুষ এর মধ্যে গিয়ে পড়ে গিয়ে বিপদের সম্মুখীন হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং এর ভিতরে গিয়ে যদি মৃত্যু হয়ে যায়, উদ্ধার করা কিন্তু অতটা সহজসাধ্য ব্যাপার নয়। বছরের পর বছর সেখানে তাদের মৃতদেহ সেখানে পড়ে থাকতে পারে। দেখা গেল এই বরফ যদি গলে যায় তাহলে সেই মৃতদেহ তখন আবিষ্কৃত হতে পারে। দেখবে তোমরা যদি খবরের কাগজ বিভিন্ন সময় খেয়াল করে থাকবে, বিশেষ করে এই যে মাউন্ট এভারেস্ট, নেপাল থেকে তো এই মাউন্ট এভারেস্ট অভিযান শুরু হয়। তো নেপালের এই মাউন্ট এভারেস্টে দীর্ঘদিন অনেক, মানে এতদিন পর্যন্ত যা পর্বতারোহী সবাই তো সফলতা অর্জন করতে পারে না। কিছু কিছু মানুষ ব্যর্থ হয়ে যায়, আবার অনেক সময় কি হয়, মানুষ হয়তো সফল হয়ে গেল কিন্তু তারা আবার ফিরে আসতে পারে না, অনেক সময় নিখোঁজ হয়ে যায়। তো তাদের যদি আমরা মৃতদেহ বলি, এই মৃতদেহ কিন্তু অনেক সময় এখন যখন পাদদেশীয় অঞ্চল থেকে বা বিভিন্ন অংশ থেকে বরফ সরে যাচ্ছে, সেখান থেকে কিন্তু এই মৃতদেহ আবিষ্কৃত হচ্ছে। ঠিক আছে, তো হয়তো সবাইকে চিহ্নিত করা যাচ্ছে না, কিছু কিছু চিহ্নিত করা যেতে পারে, হয়তো কারোর কোনো কাটমার্ক বা কি পড়ে গেছিল সেরকম ভাবে চিহ্নিত করা যেত। তো এটা খুব বিপজ্জনক একটা অংশ। আরও একটা বিপজ্জনক অংশ, তোমরা টাইটানিক মুভি দেখেছো? কে কে দেখেনি আগে একটু বলো দেখি। আচ্ছা, 2-4 জন বাদে সবাই টাইটানিক মুভিটা দেখেছে। টাইটানিক মুভিটা, মানে টাইটানিক মুভিতে মূল উদ্দেশ্যটা বা অংশ ছিল টাইটানিক জাহাজটা ডুবে যাওয়া। তো জাহাজটা যখন ডুবে যাচ্ছিল, কি কারণে ডুবে গেল বলো তো? একটা বরফের ধাক্কা মেরেছিল, তাই তো? আচ্ছা, এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, এটা যদি আমরা হিমশৈল বলি, দেখো আমরা অনেক সময় কথা বলি, আমাদের একটা চলতি কথা আছে না, একটা হিমশৈলের চূড়া মাত্র। দেখো জলের ওপরে এর আস্তরণটা দেখো মাত্র এইটুকু, আর জলের নিচে তার 10 গুণ থেকে 20 গুণ জলের নিচে সেই হিমশৈলের অবস্থানটা কিন্তু অবস্থান করছে, হিমশৈলের সম্পূর্ণ রূপটা। দেখো এখানে ছবিতে এটাই দেখিয়েছে, এই জাহাজ একটা যাচ্ছে, তারা ভাবলো যে এটা ছোট একটা হিমশৈল, এবং তখনকার দিনে মানুষ কিন্তু জানতোও না, যখন 1912 সালে এত ধারণাও ছিল না, ভেবেছিল ছোট্ট বরফের একটা টুকরো হয়তো ভেঙে বেরিয়ে যেতে পারবে, কিন্তু সেটাই কিন্তু বিপদ হয়ে দাঁড়ালো। আরও একটা সিম্পল জিনিস বলি, তোমরা এই হিমশৈলের ব্যাপারে জাস্ট একটু বলি, ফ্রিজে যদি তোমরা বরফের টুকরো বানাও কোনোদিন, জল দিলে তো বরফের টুকরো হয় তোমরা জানো, বরফের টুকরো একটা সামনে গ্লাস নেবে, গ্লাসে জল নেবে, যদি বরফটার যে টুকরোটা গ্লাসের ওপরে দিলে বরফের কতটুকু অংশ দেখা যাচ্ছে আর কতটুকু অংশ জলের নিচে যাচ্ছে, সেটা আমাকে পরের দিন এসে বলবে। তোমাদেরকে এটা আমি একটু পরীক্ষা করতে বললাম নিজ হাতে, ঠিক আছে? এবং এটা করবে একটা কাঁচের গ্লাসে, তাহলে বুঝতে সুবিধা হবে যে বরফের খণ্ডটি বা বরফের টুকরোটি কতটা জলের গভীরে যাচ্ছে আর কতটা জলের ওপরে থাকছে। ঠিক আছে, তো আজকে আমরা হিমশৈল এবং এই যে বিভিন্ন কি বলবো, হিমবাহের মাঝখানে যে বৃহৎ বৃহৎ
যে অংশ, খণ্ডকার অংশ এইগুলো এবং হিমবাহ কি কি পদ্ধতিতে কার্যপদ্ধতি সম্পাদন করে, ভূমিরূপ পরিবর্তন করে, সেইগুলো সম্পর্কে আমরা জানব। ঠিক আছে? দেখো, হিমবাহের বিভিন্ন ছবি দিয়েছি। যে হিমবাহ এরকম, প্রথমে কি বলেছিলাম, বরফ গলা জলের, বরফ গলা নদী, এই যে বরফের নদী আসছে এরকম ভাবে, আর এইরকম ভাবে সমুদ্রে বা পাহাড়ি অঞ্চলে এরকম ব্যাপক অংশ জুড়ে এরকম কিন্তু বরফের চাঁই, যেটা হিমবাহ। এবং এই হিমবাহ অনেক সময় লোক দেখতে যায়, কিন্তু এই বরফের চাঁই যদি সেই মুহূর্তে পড়ে, সেটা কিন্তু আবার ক্ষতি, কারণ এর থেকে দূর থেকে দেখে মনে হচ্ছে হয়তো একটুখানি, কিন্তু বৃহৎ বৃহৎ চাঁই যখন গলতে শুরু করে এই সমুদ্রে বা নদীতে যখন পড়ে, দেখো ঢেউটা তোমরা দেখে আন্দাজ করতে পারছো যে কি বৃহৎ, কি বড় পরিমাণে ঢেউটা কিন্তু তৈরি হচ্ছে, তাই না? আচ্ছা, তো আজকে আমরা এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, সেটা সম্পর্কে আলোচনা করব। হিমবাহের বিভিন্ন কাজ, ক্ষয়, বহন, এই অবক্ষেপণের এই অংশ, হিমবাহের পার্ট 2 আজকে আমরা আলোচনা করছি। আজকের শুরুতে আমরা হিমশৈল সম্পর্কে আলোচনা করব। এই হিমশৈলটা কি? দেখো, আমি ওখানে একটা ছবি দেখিয়েছি, এই ছবিটা দেখো, জলের ওপরে মাত্র এইটুকু স্থান অবস্থান করছে, এই ছবিটাও দেখো, আর বেশিরভাগ অংশটাই কিন্তু জলের নিচে দেখো পুরো পাহাড় হয়ে আছে কিন্তু। ঠিক আছে? এটা যদি মানুষ যদি ছোট্ট একটু বরফের টুকরো বলে এগিয়ে যায়, তাহলে কিন্তু সে বিপদের সম্মুখীন হবে। আর যেটা তোমাদের পরীক্ষা করতে বলছিলাম, সেই ছবিটা এই, কিন্তু তোমরা তবুও বাড়িতে একবার নিজেরা পরীক্ষাটা করবে। হিমশৈল কি? বলা হচ্ছে মেরু অঞ্চলে সমুদ্র জলে ভাসমান এবং গতিশীল বিশালাকার বরফের স্তূপ। তো দেখো, মেরু অঞ্চল, আমাদের এখানে তো বরফ জমবে না, তো বড় বড় কি বরফ আমাদের এখানে জমানো সম্ভব না। সেটা কারখানায় যেটা হয় সেটা কিন্তু নয়, সেটা যদি তুমি বরফ জলে দিয়ে থাকো সাথে সাথে গলে যাবে। সেই জন্যই বলা হচ্ছে মেরু জলে। কোথায় হয়? সমুদ্র জলে ভাসমান এবং গতিশীল। কেন গতিশীল বলছে? কারণ ভেসে আছে, এটা কিন্তু জলের ঢেউ বা স্রোতের দ্বারা এটা কিন্তু একটা স্থান থেকে অন্য স্থানে তার স্থান পরিবর্তন হতে পারে। ঠিক আছে? এই যে বরফের স্তূপ, এটাকে বলা হচ্ছে হিমশৈল বা আইসবার্গ। ইংলিশে আমরা কি বলবো এটাকে? আইসবার্গ। এগুলি মিষ্টি জল দিয়ে তৈরি বিশালাকার বরফের স্তূপ। তাহলে বোঝা গেল মিষ্টি জল দ্বারা তৈরি হয়েছে, কারণ জল যখন বৃষ্টির দ্বারা বা কোনো মাধ্যমে যখন জল কোনো জায়গায় ছিল, সেইটা তাপমাত্রা কমে যাওয়ার জন্য সেখানে কিন্তু এই বৃহৎ বৃহৎ হিমশৈল তৈরি হয়েছে। এই হিমশৈল কোথায় দেখতে পাওয়া যায়? গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা সংলগ্ন সমুদ্রে এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তোমরা যদি তোমাদের এই যে হিমবাহের যে বৃহৎ বৃহৎ অংশ, তোমরা যদি ইউটিউবে সার্চ করবে এই আইসবার্গ, তাহলে কিন্তু সহজেই দেখবে অনেকগুলো ভিডিও তোমরা সেখানে দেখতে পাবে, তোমাদের সামনে আসবে, দেখবে। এবং তখনকার দিনে টাইটানিকের যে গঠন প্রণালী, তারপর থেকে কিন্তু ইঞ্জিনিয়াররা শিক্ষা নিয়ে কিন্তু এই জাহাজের যে গঠন প্রণালী, তারা কিন্তু অনেকটা পরিবর্তন করেছে। যে সামনে একটা সূচালো টাইপের জিনিস থাকবে, যেটা দিয়ে সামনের বড় কোনো বস্তু যদি পড়ে সেটাকে ভেঙে বা সেটাকে সরিয়ে দিয়ে এগিয়ে যাবে। ঠিক আছে? কিভাবে এর উৎপত্তি হলো? যে মহাদেশীয় যে হিমবাহ রয়েছে, সেই মহাদেশীয় হিমবাহ হিমরেখা সমুদ্রপৃষ্ঠে হয়। ঠিক আছে? মহাদেশীয় হিমবাহের একদম যে হিমরেখা, অর্থাৎ যে প্রান্ত রেখা হিমবাহের, সেটাকে হিমরেখা বলা হচ্ছে। সেটা সমুদ্রপৃষ্ঠে হচ্ছে, এবং সমুদ্রপৃষ্ঠে হওয়ার জন্য কি হচ্ছে, বরফের যে স্তূপ সেটা কিন্তু সমুদ্র জলে এসে পড়ছে। ঠিক আছে? পড়ার জন্য কি হচ্ছে, বরফের নিজের ভারে, অর্থাৎ বরফের নিজস্ব ভার রয়েছে, এবং জলের ঊর্ধ্বচাপে এবং বায়ুপ্রবাহ সমুদ্রের সাথে ধাক্কায় এই বড় বড় হিমবাহগুলো কি হচ্ছে, এই মহাদেশীয় হিমবাহ থেকে ভেঙে যাচ্ছে, ভেঙে তারা সমুদ্রে চলে যাচ্ছে, এবং তারপরে সমুদ্রের স্রোত বা ঢেউয়ের মাধ্যমে তারা একটা স্থান থেকে আরেকটা স্থানে চলে যাচ্ছে।
কঠিন বরফের ওজন তরল জলের তুলনায় 10% কম হওয়ায় বরফ চাঁইগুলি কি হয়, 8/9 ডুবে থাকে। অর্থাৎ এই যে 9 ভাগ যদি বরফ হয় তা 8 ভাগ কিন্তু এই জলের তলায় ডুবে থাকে। ঠিক আছে, এবং স্রোতের সঙ্গে ভেসে কি হয়, গতিশীল হয়, গতিশীল হয়ে বড় হিমশৈল গড়ে ওঠে। বোঝা গেল তাহলে কি বললাম? আচ্ছা, হিমশৈল কোথায় দেখতে পাওয়া যায় বললাম? গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকাতে দেখতে পাওয়া যায়। আচ্ছা, কোন ধরনের হিমবাহের থেকে এটা তৈরি হচ্ছে? মহাদেশীয় হিমবাহের থেকে কিন্তু এটা তৈরি হচ্ছে। এর কত অংশ জলের তলায় ডুবে থাকছে? 9/8 অংশ কিন্তু জলের তলায় ডুবে থাকছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই যে হিমশৈলটা দেখলাম, এই হিমশৈলের জন্য কি কি প্রভাব লক্ষ্য করা যায়? এটা একদিক থেকে ভালো প্রভাব বিস্তার করতে পারে, আবার সবকিছুরই একটা ভালো দিক খারাপ দিক দুটো রয়েছে। তো খারাপ দিকটা সম্পর্কে সব থেকে বড় উদাহরণ টাইটানিক জাহাজে ডুবে যাওয়া, এর থেকে বড় উদাহরণ কিন্তু নেই। কারণ তোমরা সবাই টাইটানিক মুভিটা দেখেছো, কারণ মুভিতে দেখানো হয়েছে কিভাবে জাহাজটা পাহাড়ের একটা বরফের গায়ে ধাক্কা লেগে, শুধু বরফ বলবো না, বরফের স্তূপ বলবো, ধাক্কা লেগে কিভাবে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো প্রথম এই হিমশৈলের প্রভাব যদি আমরা আলোচনা করি, 1 নম্বর প্রভাব কিন্তু আমরা দুর্ঘটনা বলতেই পারি। কিভাবে দুর্ঘটনা হচ্ছে? যে হিমশৈলের ভাসমান বরফ স্তূপের মাত্র 9/1 অংশ জলের ওপর থাকে। আমরা আগেরটায় কি পড়লাম, 9/8 অংশ। তাহলে একটা যদি এই যে হিমশৈলটাকে যদি আমরা সম্পূর্ণ 9 মনে করি, এর 8 ভাগ নিচে আর 1 ভাগ মাত্র উপরে আছে, সেটা এখানে বলা হয়েছে। সেই জন্য যতটা অংশ ওপরে রয়েছে, ওপর থেকে দেখে বা কাছাকাছি অংশে গিয়েও কিন্তু আমরা এই বরফ চাঁই বা কতটা জায়গা জুড়ে বিস্তৃত হয়ে রয়েছে সেটা কিন্তু আমরা সহজে আন্দাজ করতে পারছি না, তাই না? সেই জন্যই বরফ চাঁইয়ের সাথে জাহাজের সংঘর্ষে সামুদ্রিক দুর্ঘটনা ঘটতে পারে। উদাহরণস্বরূপ কি বলা হচ্ছে, 1912 সালে উত্তর আটলান্টিক মহাসাগরে, কোথায় হয়েছিল? উত্তর আটলান্টিক মহাসাগরে। কত সালে হয়েছিল? 1912 সালে। এই টাইটানিক জাহাজ ধ্বংস হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, আরো একটা যেটা ভালো দিক সেটা হচ্ছে মগ্ন চড়া। এই মগ্ন চড়াটা কি? দেখো, এই যে হিমশৈলটা আসছে, এই হিমশৈলটা কোন মহাদেশ হিমবাহের অংশ? আচ্ছা, কোন হিমবাহের অংশ? মহাদেশীয় হিমবাহের অংশ। তো যখন এটা একদম উপরের দিক থেকে, অর্থাৎ পর্বতের উপরিস্তর থেকে আস্তে আস্তে যখন নিচের দিকে এসছে, তখন এর সঙ্গে নুড়ি, কাঁকর, পলি, বালি অনেক কিছু জমেছিল, তাই তো? এবং সম্পূর্ণ রূপে এভাবে একটা বরফ চাঁই রূপে দাঁড়িয়ে রয়েছে। এবং এই যে বরফের সঙ্গে নুড়ি, কাঁকর, পলি, বালি যখন একসঙ্গে থাকে, এবং এইটা যখন কোনো উষ্ণ জলবায়ু অঞ্চলে বা উষ্ণ স্রোতের দ্বারা হোক, জল উষ্ণ হওয়ার জন্য যখন এই বড় হিমশৈল যখন গলে যাবে, তখন যেখানে গলে যাবে সেই অংশে কি হবে? সেই অংশেই আগত নুড়ি, কাঁকর, পলিবাগুলো সেখানে ধীরে ধীরে জমাটবদ্ধ হয়ে যাবে, সঞ্চিত হয়ে যাবে, তাই তো? সঞ্চিত হয়ে সেখানে কি হবে? মগ্ন চড়া সৃষ্টি হবে। দেখো, এই যে গ্র্যান্ড ব্যাংক, এটা হচ্ছে বৃহত্তম একটা মগ্ন চড়া। তোমরা এখানে স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গভীরতা বেশ খানিকটা কম। কারণ এই যে স্রোতের জন্য, এই যে গালফ স্ট্রিম, উপসাগরীয় উষ্ণ স্রোত, এই উষ্ণ উপসাগরীয় স্রোতের মাধ্যমে এই অঞ্চলে যে হিমশৈলগুলো আসে, বরফগুলো গলে গিয়ে সেখানে কিন্তু একটা মগ্ন চড়া সৃষ্টি করেছে। এবং মগ্ন চড়াতে কিন্তু খুব সহজে, খুব ভালোভাবে সেখানে মৎস্য শিকার করা যায়, এবং এখানে মৎস্য শিল্প গড়ে উঠতে দেখা যায় এই মগ্নচড়া অঞ্চলে। আরও একটি রয়েছে আটলান্টিক উপকূলে ডগার্স ব্যাংক। এই হচ্ছে দেখো ডগার্স ব্যাংক আটলান্টিক উপকূলে। যদি প্রশ্ন করা হয় ডগার্স ব্যাংক কোথায়, আটলান্টিক উপকূলে ডগার্স ব্যাংক রয়েছে। আর গ্র্যান্ড ব্যাংক, এটা বৃহত্তম অংশ, প্রশান্ত মহাসাগর এই অংশে গ্র্যান্ড ব্যাংক লক্ষ্য করা যায়।
তাহলে এটা কিসের প্রভাবে এই দুটো দুর্ঘটনার মগ্নচড়া? এগুলো হচ্ছে হিমশৈলের দ্বারা। এরপরে হিমবাহের যে বিভিন্ন অংশে যে ফাটলগুলো দেখা যায় সেগুলোকে কি বলা হয় সেগুলো আমরা জানব। যে হিমবাহের উপরিভাগে বরফের মধ্যে গতিপথের সমান্তরাল, দেখো যে বরফের গতিপথ, এই যে পর্বত আরোহীর একটা অংশ থেকে আরেকটা অংশে অভিযান করছে, এই অংশ থেকে এই অংশ অভিযান করছে, এবং আড়াআড়িভাবে যে চিড় বা ফাটল সৃষ্টি হচ্ছে, এটা ফাটল সৃষ্টি হয়েছে বৃহৎ অঞ্চল জুড়ে, বৃহৎ অংশ জুড়ে এই ফাটল সৃষ্টি হয়েছে, এটাকেই বলা হয় ক্রেভাস, বা বাংলায় যদি আমরা বলি হিমদড়ি বলা হয়। কিভাবে হচ্ছে? অনেক সময় এগুলি খুব বড় বড় হয় এবং আড়াআড়ি এবং অনুদৈর্ঘ্য হয়, করে পরস্পরকে ছেদ করলে কি হয়, আইস পিনাকেল সৃষ্টি হয়। দেখো পরস্পর ছেদ করে একটা অংশ এখানে কিন্তু ভেঙে টুকরো হয়ে গেছে, এবং আমরা ছবিতে এটা যতটা সংকীর্ণ বা ছোট মনে হচ্ছে এটা কিন্তু ততটা সংকীর্ণ নয়, কারণ এটা দেখো খুব সহজে বরফের একটা অংশ থেকে আরেকটা অংশে কিন্তু খুব সহজে পার হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং যেটা তোমাদের আগেই বলছিলাম, এটা যদি হঠাৎ করে এখান দিয়ে যদি কেউ পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা কিভাবে তৈরি হচ্ছে? যখন খাড়া এবং অসম ঢাল উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ যখন নামছে, ঠিক আছে, তখন এখানে এই যে হচ্ছে হিমবাহের খাড়া ঢাল, এইখান দিয়ে যখন হিমবাহ নিচের দিকে অভিকর্ষজ বলের জন্য নিচের দিকে যখন প্রবাহিত হচ্ছে, তখন হঠাৎ করে ঢাল যদি বৃদ্ধি পায় কি হবে, হিমবাহ কোনো স্থানে বাঁক নিচ্ছে, বাঁক নেওয়ার ফলে বরফের যে স্তর রয়েছে বরফের স্তরের উপরে কিন্তু টান সৃষ্টি হয়, মানে একটা অংশ থেকে আরেকটা অংশ যাচ্ছে এরকম ভাবে, তো যাওয়ার জন্য বাঁক সৃষ্টি হচ্ছে, বাঁক সৃষ্টি হওয়ার জন্য কি টান সৃষ্টি হচ্ছে। তুমি যদি গার্ডার আছে তোমার কাছে, কিন্তু অতিরিক্ত বেশি জোরে টানো কি হবে, একটা অংশ আরেকটা অংশ থেকে ছিঁড়ে যেতে পারে, কারণ সে টানা সহ্য করা যাচ্ছে না। এখানেও একই রকম ভাবে অতিরিক্ত টান হওয়ার জন্য সেখানে কিন্তু অসংখ্য ক্রেভাস সৃষ্টি হতে দেখা যায়। এই ছোট ছোট যে দেখো এ দেখা যাচ্ছে এগুলো কিন্তু ক্রেভাস, আবার এগুলোকে ক্রেভাস, ব্রাকসুন্ড, র্যান্ড ক্লাফট এগুলো বলা হয়। এই হচ্ছে র্যান্ড ক্লাফট। কি বলা হচ্ছে র্যান্ড ক্লাফট? হিমবাহ উপত্যকার পেছনে পর্বত গাত্রে, অর্থাৎ একদম পর্বতের গা ঘেঁষে, ঠিক আছে, এটা কিন্তু অনেকটা উপরের অংশ, এটা পর্বতের গা ঘেঁষে কি হচ্ছে, পর্বতের গা ঘেঁষে দেয়াল এবং হিমবাহের মধ্যে ফাঁককে যে পর্বত রয়েছে এবং হিমবাহ রয়েছে, দেখো এই ছবিটা খেয়াল করলে দেখবে এই যে পর্বত আর হিমবাহটা কিন্তু আর পরে শুরু হচ্ছে, মাঝখানে যে ফাঁকটা থেকে যাচ্ছে, অর্থাৎ এইটা পর্বত আর এখান থেকে হিমবাহ শুরু হচ্ছে, মাঝখানে যে গ্যাপ থেকে যাচ্ছে, ঠিক আছে, এই গ্যাপটাই হচ্ছে র্যান্ড ক্লাফট। পাথরের দেওয়াল কিছুটা উষ্ণ হয়, কারণ এই যে পাথরের যে দেওয়াল, এই দেওয়ালে কি হচ্ছে, সূর্যের একটা আলো পড়ছে, ঠিক আছে, উষ্ণ হয়ে যাচ্ছে, উষ্ণ হয়ে কি হচ্ছে, ওই জায়গাটায় বরফ খানিকটা গলে যাচ্ছে, গলে গিয়ে হিমবাহ এবং পাহাড়ের মধ্যে একটা কিন্তু শূন্যস্থান তৈরি হচ্ছে। তা বরফ গলে গিয়ে এই ফাঁক সৃষ্টি হয়, যেটাকে আমরা বলছি র্যান্ড ক্লাফট। ঠিক আছে, এরই মতো আরো একটা রয়েছে যেটাকে আমরা বলছি বার্কসুন্ড। বার্কসুন্ডটা কি? এই হিমবাহ উপত্যকার পর্বত গাত্রে আগে থেকে জমে থাকা বরফ স্তূপ, অর্থাৎ এই পর্বত গাত্রে দেখো আগে থেকে বরফের স্তূপ কিন্তু জমে আছে, ঠিক আছে, জমে থাকার জন্য কি হয়, এবার নামতে থাকা যে পার্বত্য হিমবাহ তার মধ্যে সংকীর্ণ গভীর ফাটল সৃষ্টি হচ্ছে, যখন এবার নামছে হিমবাহ যখন নিচের দিকে প্রবাহিত হচ্ছে তখন দেখো এখানে ফাটল সৃষ্টি হয়েছে, এই যে ফাটল সৃষ্টি হয়েছে, ঠিক আছে, জার্মান ভাষায় একে বলা হচ্ছে বার্কসুন্ড। কি বলছি আমরা একে? বার্কসুন্ড বলছি, আর ফরাসি ভাষায় এটাকে বলছি রিমায়ে। ঠিক আছে, এই ফাঁক হিমাবাহের পৃষ্ঠদেশের উপত্যকার তলদেশ পর্যন্ত বিস্তৃত থাকে। দেখো এই যে উপর থেকে প্রায় তলদেশ পর্যন্ত, নিচ অংশ থেকে পর্যন্ত কিন্তু এই ফাঁক কিন্তু লক্ষ্য করা যায়। উৎপত্তি কিভাবে হচ্ছে? এই যে বন্ধুর পর্বতের খাঁজকাটা গা বেয়ে নিচের দিকে নামার সময় পর্বতের খাড়া যে শীর্ষ দেয়াল রয়েছে, এই বরফস্তূপগুলো নিচের দিকে নামতে থাকে এবং ফাঁক সৃষ্টি হয়, ফাঁক সৃষ্টি হয়ে এই বার্কসুন্ড সৃষ্টি হচ্ছে।
ঠিক আছে, যেটা আমি তখন তোমাদেরকে বলছিলাম এই পর্বত আরোহণে বাকশুন্ড এবং ক্রেভাস বিপজ্জনক কেন। দেখো ক্রস আর বাকশুন্ড অর্থাৎ একটা যে ফাটল সৃষ্টি হয়েছে, ফাটল কিন্তু তার দড়ি দিয়ে, প্রত্যেকের গায়ে দড়ি, মানে সিকিউরিটির জন্য দড়ি দিয়ে কিন্তু প্রত্যেকের বেঁধে রাখা হয় যাতে কোনো বিপদ না হয়। তাহলে এই যে বাকশুন্ড বা ক্রেভাস, এগুলো কি হয় গ্রীষ্মকালে গভীর পরিখা সৃষ্টি করে। কেন গ্রীষ্মকালে পরিখা সৃষ্টি করে? কারণ শীতকালে তো সেই হারে বরফ গলছে না, গ্রীষ্মকালে কি হচ্ছে অতিরিক্ত হারে যখন বরফ গলে যাচ্ছে তখন এই ফাঁকগুলো কি হচ্ছে আরো বড় হয়ে যাচ্ছে, এবং এই যে সাইডের যে অংশগুলো এগুলো অনেক সময় ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। ঠিক আছে, তাই বছরের বেশিরভাগ অংশ বাকশুন্ড এবং ক্রেভাস কিন্তু অঞ্চল হালকা তুষারের স্তর দিয়ে ঢাকা থাকে। ঠিক আছে, তাহলে যেহেতু শীতকালে যে তুষারপাত ঢাকা থাকছে এবং পর্বত অভিযাত্রীরা দূর থেকে এই ফাটল সঠিকভাবে বুঝতে পারছে না, তারা নিজেদের আপন খেয়ালে বা হেঁটে যাচ্ছে এখানে সঠিক সমতল অংশ রয়েছে। তারপরে কি হচ্ছে, এর ফলে বুঝতে না পারে যে জায়গাটা ফাঁক, নিচে তো ফাঁপা হয়ে রয়েছে, পরীক্ষা হয়ে রয়েছে, ওপর থেকে হেঁটে যাওয়ার সময় যদি এই বাকশুন্ড বা ক্রেভাসের মাঝখানে পড়ে তাহলে কিন্তু মৃত্যু ফাঁদ বলা যেতে পারে, এবং পড়ে ফাটলের মধ্যে দিয়ে বরফের মধ্যে দিয়ে পড়ে যায়, যেটা নিখোঁজ হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বোঝা গেল কি বললাম? এই জন্য পর্বতারোহণে বাকশুন্ড আর ক্রেভাস কিন্তু বেশ বিপজ্জনক। ঠিক আছে, এবার আমরা জানবো হিমবাহের কার্য পদ্ধতি, অর্থাৎ কি কি পদ্ধতিতে হিমবাহ ক্ষয় কাজ করে থাকে। ক্ষয় কাজ তো বিভিন্ন ভাবে করে থাকে, সঞ্চয় কাজ, বহন কাজ কিভাবে করে থাকে সেগুলো আমরা জানবো। কিন্তু হিমবাহ নদীর মতোই হিমবাহ কিন্তু পার্বত্য উপত্যকা এবং পাদদেশে তিনটি প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটে। কি কি তিনটি প্রক্রিয়া বলো? নদীর মতোই একটা হচ্ছে প্রথমে ক্ষয় কাজ, তারপরে বহন কাজ, তারপরে সঞ্চয় কাজ। আর ক্ষয় কাজ প্রথমে আমরা আলোচনা করব ক্ষয় কাজ সম্পর্কে, যে কি কি পদ্ধতিতে হিমবাহ ক্ষয় কাজ করে থাকে। দুটি পদ্ধতিতে ক্ষয় কাজ করে থাকে, একটা হচ্ছে উৎপাটন আর একটা হচ্ছে অবঘর্ষ। ঠিক আছে, ইংলিশে যে উৎপাটন পদ্ধতিতে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্লাকিং, আর অবঘর্ষকে বলা হচ্ছে অ্যাব্রেশন। ঠিক আছে, তো প্লাকিং কিভাবে করছে দেখো, আমি তিনটি ছবি তোমাদের সামনে আমি রেখেছি, তিনটে ছবি তোমরা দেখো তাহলে কিন্তু বুঝতে, এটা হচ্ছে এখানে প্লাকিং, আচ্ছা এইটা এই অংশে প্লাকিং হচ্ছে, এই অংশে, আর এখানে এটা এই অংশে প্লাকিং হচ্ছে, এই হচ্ছে প্লাকিং। পাহাড় এই কি বলবো বরফের চাদরটা যাচ্ছে এই দিকে, তার গতিপথটা এটার এই দিকে পর্বতের গতিপথ, মানে বরফের গতি এটার এই দিকে পর্বতের গতিপথ। তো দেখো কি বলছে, প্রবহমান হিমবাহের চাপে, হিমবাহের চাপ রয়েছে, পর্বত গাত্র থেকে আলগা পাথর বিচ্ছিন্ন হওয়াকে উৎপাটন বলা হয়। দেখা গেল তুমি বা গাড়ি নিয়ে বা কোনো জায়গায় দেখা গেল তুমি রাস্তার উপর স্লিপ করছো, তখন রাস্তার ওপর থেকে যে আলগা পাথরগুলো থাকে সেগুলো কি হবে, সহজেই একটা স্তর থেকে আরেক, মানে ওই স্তর থেকে বহন হয়ে অন্য স্তরে চলে যাবে। এরকম ভাবে হিমবাহের দ্বারা যদি পর্বতের ওপরে যে আলগা পাথর থাকে সেই আলগা পাথর যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক আছে, এই পদ্ধতিকে আমরা কি বলবো, উৎপাটন বলবো। হিমবাহের তলদেশে ফাটল এবং দারুণযুক্ত পর্বতগাত্রে কি হয়, আবহবিকার হয়। আবহবিকার হওয়ার ফলে কি হয়, সেই যে পর্বতের যে অংশগুলো সেগুলো ভেঙে গিয়ে খানিকটা আলগা হয়ে যায়। ঠিক আছে, এরপর হিমবাহের প্রবাহের সময় এই পর্বত গাত্রগুলো থেকে পাথরগুলো টুকরো টুকরো হয়ে খুলে যায়। ঠিক আছে, এই পাথরগুলো টুকরো টুকরো হয়ে খুলে যাচ্ছে, এবং এটা হচ্ছে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা বলছি উৎপাটন। ঠিক আছে, একদম সহজ জিনিস মনে রাখবে যে হিমবাহ যখন পর্বতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগে থেকে আবহবিকারের মাধ্যমে যে পর্বত গাত্রগুলো ভেঙে টুকরো টুকরো খণ্ডে পরিণত হয়েছিল, সেই
বিচ্ছিন্ন পাথরগুলো হিমবাহের দ্বারা যদি বাহিত হয়ে যায়, একটা অংশ থেকে আরেকটা অংশে প্রবাহিত হয়, সেটাকে আমরা বলছি উৎপাটন। দেখো পর্বতের অংশ দেখো, এই যে ছিল এইটা কিন্তু একদম পুরো ভেঙে গেছে, একদম পুরো এবড়ো খেবড়ো হয়ে আছে। মনে রাখবে উৎপাটনের দ্বারা পুরো এবড়ো খেবড়ো হয়, যেহেতু পাথরগুলো ভেঙে নিয়ে যাচ্ছে, এখান থেকে এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটি নদীর জলপ্রবাহ ক্ষয়ের অনুরূপ। নদীর জলপ্রবাহ ক্ষয় ছিল, জলপ্রবাহ ক্ষয়ের মতো এটাও হচ্ছে। আর অবঘর্ষ কি করছে? উৎপাটন প্রক্রিয়ায় উৎপন্ন শিলাখণ্ড, তাহলে এই যে উৎপন্ন শিলাখণ্ড তৈরি হয়েছে, এই শিলাখণ্ডগুলো উপত্যকার তলদেশের শিলাস্তরকে ঘর্ষণ করে মসৃণ করার প্রক্রিয়াকে অবঘর্ষ বলে। তার মানে উৎপাটন ওই জায়গাটা সম্পূর্ণভাবে খারাপ করে দিল। অবঘর্ষ কি করছে? সে যখন খুব যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে, ধীরে ধীরে যাওয়ার জন্য ওই অংশটাকে আরো সুন্দর করে অংশগুলো ও মানে পাহাড়ের ওপরের অংশকে চেঁচে নিয়ে চলে গিয়ে জায়গাটাকে মসৃণ করে দিচ্ছে। যদি আমরা এটা আমাদের রাস্তার ক্ষেত্রে বলি, যে বড় বড় লরি, বড় বড় গাড়ি কি হয়, রাস্তাটাকে ভেঙে দিয়ে পাথর বার করে দিচ্ছে, যে টুকরো টুকরো খণ্ডগুলো থাকে, স্টোন চিপগুলো যেগুলো থাকে, আর আবার যখন পরে মেরামত করা হচ্ছে মসৃণ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা অবঘর্ষ বলছি। এরকম ভাবে বলতে পারি আমরা। তো কি হচ্ছে, উৎপাটনের মাধ্যমে সৃষ্ট যে কোণযুক্ত শিলাখণ্ড রয়েছে, বালি, এগুলো চলমান হিমবাহের সঙ্গে উপত্যকার তলদেশ এবং পার্শ্বদেশে কি হচ্ছে, খাঁজ কেটে আঁচড় কেটে মসৃণ করে, মানে পালিশ করে দিচ্ছে, মসৃণ করে পালিশ করে দিচ্ছে, এবং শিলাখণ্ডগুলি কিসে পরিণত হচ্ছে? সূক্ষ্ম বালি এবং কাদায় পরিণত হচ্ছে। এই যে সম্পূর্ণ পদ্ধতিটা, এটাকে আমরা বলছি অবঘর্ষ পদ্ধতি। ঠিক আছে, উৎপাটন পদ্ধতি আর অবঘর্ষ পদ্ধতি, এই দুটি পদ্ধতির মাধ্যমেই কিন্তু হিমবাহ ক্ষয়কাজ করে থাকে। তাহলে ক্ষয়কাজ, ভূমিরূপ জানলাম না, কিন্তু পদ্ধতিটা আমরা জানলাম কি কি, উৎপাটন আর অবঘর্ষ। এরপর রয়েছে বহন কাজ। বহন কাজ দেখো, হিমবাহ বিভিন্ন অংশ থেকে তার কি বলবো, বরফের যে অংশ, বরফের চাদরের স্তর, একটা অংশ থেকে আরেকটা অংশে সেটা বহন করে নিয়ে আসছে। হিমবাহ বিপুল পরিমাণে কোণযুক্ত পাথরখণ্ড, শুধু যে বরফের স্তর নিয়ে আসছে তা তো নয়, পাথর, নুড়ি, কাঁকর, বালি একসঙ্গে মিশ্রিত অবস্থায় ঢালের দিকে ধীরে ধীরে বয়ে নিয়ে আসছে। একে হিমবাহ বহন কাজ বলা হচ্ছে। এই পদার্থগুলিকে টিল বা বোল্ডার ক্লে বলা হয়, কারণ ছোট ছোট নিয়ে আসছে, থেকে একত্রে কি বলা হচ্ছে, বোল্ডার ক্লে। তাহলে এটা কত নম্বর কাজ গেল? 2 নম্বর কাজ, যেটাকে আমরা বহন কাজ রূপে চিহ্নিত করছি। এবার হচ্ছে সঞ্চয় কাজ। কি সঞ্চয় কাজ? তাহলে হিমবাহ যে পার্বত্য উপত্যকার মধ্যেকার যে নুড়ি, কাঁকর, বালি এগুলো নিয়ে বহন করে নিয়ে আসছিল, সেগুলো কোনো না কোনো একটা জায়গায় জমা করছে, জমা করে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। একে হিমবাহের সঞ্চয় কাজ বলছে। দেখো এই যে হিমবাহের যে সর্বত্র অংশ আমরা বলি, পাহাড়ের উপরের অংশ থেকে নিয়ে এসে একটা যখন যখন যাওয়ার জায়গা নেই, এবং মহাদেশ হিমবাহের যে হিমরেখা, সেখানে গিয়ে সেই অংশগুলো সব হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, নুড়ি, কাঁকর, পলি, বালিগুলো এগুলো এখানে জমা হয়ে যাচ্ছে, এগুলোকে আমরা তখন বলছি সঞ্চয় কাজ বলছি। তাহলে ক্ষয় করলো হিমবাহ উৎপাটন আর অবঘর্ষ পদ্ধতিতে। এই ক্ষয় করা পদার্থগুলো হিমবাহ কি করছে, বহন করে নিয়ে আসছে, বহন করে নিয়ে এসে আবার সেই নুড়ি, কাঁকর, বালিগুলো এক জায়গায় জমা করে দিয়ে ভূমিরূপের কোনো একটা অংশে সেখানে নতুন কোনো ভূমিরূপ সৃষ্টি করছে। এইভাবে হিমবাহ তার কার্যপদ্ধতি অবিরাম গতিতে চালিয়ে যাচ্ছে, অবিরাম পদ্ধতিতে চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা এই যে এতক্ষণ নদীর কাজ আর হিমবাহের কাজ বারবার আমি তোমাদের সামনে আলোচনা করছিলাম, যে কেন আলোচনা করছিলাম, দেখো নদীর কাজ হিমবাহের কাজের যেমন মিল রয়েছে, কিছু পার্থক্য লক্ষ্য করা যায়, যে পার্বত্য এই নদীর কাজ এবং হিমবাহের কাজের মধ্যে পার্থক্য কি, পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তুন্দ্রা ও মরু ছাড়া ভূপৃষ্ঠের প্রায় সর্বত্র নদীর কাজ হয়। তো একদম ঠিক, তুন্দ্রা অঞ্চল যেটা হচ্ছে শীতল পার্বত্য অঞ্চল নামে আমরা চিনি, আর মরু অঞ্চল যেখানে মরুভূমি, এই দুটো অঞ্চল ছাড়া ভূপৃষ্ঠের সব জায়গায় কিন্তু
নদীর কাজ লক্ষ্য করা যায়। আর হিমবাহের কাজ উচ্চ পর্বত এবং মেরু অঞ্চলে এই হিমবাহের কাজ সীমাবদ্ধ, তাই তো? কারণ শুধুমাত্র যে মেরু অঞ্চল যেখানে মানে বরফের আস্তরণ, বরফের স্তর লক্ষ্য করা যায়, সেখানেই কিন্তু হিমবাহের কাজ লক্ষ্য করা যায়। কার্যপদ্ধতি: নদী উচ্চ গতিতে ক্ষয় ও বহন, মধ্য নিম্ন গতিতে সঞ্চয় কাজ করে থাকে এবং আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। তাই নদী এরকমভাবে তার ক্ষয়, বহন এবং নিম্ন গতিতে সঞ্চয়টা আমরা জেনে এসেছি। আর হিমবাহ কি করে, এবং নদীর এই যে অংশটাকে ক্ষয়, বহন, সঞ্চয় তিনটি থাকলে আমরা কি সে নদীকে কি কাজ বলি? আদর্শ নদী বলি। আর হিমবাহ উপত্যকায় ক্ষয় ও বহন ও সঞ্চয় এবং পাদদেশে কেবল সঞ্চয় কাজ করে এবং সর্বদা সোজা পথে প্রবাহিত হয়। কারণ নদী তো জল যেখানেই নরম জায়গা পাচ্ছে সেটা দিয়ে গলে চলে যাচ্ছে, কিন্তু হিমবাহ সর্বদা সোজা পথে, এবং নদীর গতিপথ কিন্তু অনেক বেশি, কারণ জল, আর এটা হিমবাহ বরফের স্তর, এর গতি বেগ কিন্তু অনেকটাই কম। নদীর ক্ষয়ের ফলে গিরিখাত, জলপ্রপাত, মন্থকূপ এবং সঞ্চয়ের ফলে বদ্বীপ, লিবি, প্লাবনভূমি এগুলো গড়ে ওঠে। মানে কোন স্তরে কার কি ভূমিরূপ গড়ে ওঠে সেটা বলা হচ্ছে। আর হিমবাহের ক্ষয়ের ফলে করি, এরিটি, রসেমতানে, আর সঞ্চয়ের ফলে গ্রাবরেখা, ড্রামলিন, এস্কার এই ভূমিরূপগুলো গড়ে ওঠে। ঠিক আছে? তাহলে এতক্ষণে আমরা হিমবাহের যে বিভিন্ন কর্মপদ্ধতি, কার্যপদ্ধতি এবং নদীর সাথে হিমবাহের কার্যপদ্ধতির কি পার্থক্য লক্ষ্য করা যায়, এ সবটুকু আমরা জানলাম। জেনে এখান থেকে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রেখেছি, এবং তোমরা এই প্রশ্নগুলো সামনে রেখে তোমরা নিজেদের মতো করে উত্তর প্রস্তুত করবে। ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন দেখবে বইতে খুব উত্তর সুন্দরভাবে বলে দেওয়া আছে। এরপরেও যদি কারোর কোথাও অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে বলবে, আমি তাহলে তোমাদেরকে আবার দ্বিতীয়বার করে সেটাকে বলে দেবো। ঠিক আছে? এখনো পর্যন্ত কারোর কোনো সমস্যা রয়েছে আজকের যেটুকু আমরা আলোচনা করলাম? নেই। তাহলে পরের দিন তোমরা আশা করি সবাই এই উত্তরগুলো ভালোভাবে তোমরা জেনে আসবে। ক্লাসের শুরুতে আমি সেগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করে নেবো একটু। ঠিক আছে? আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাক। দেখো ভাল্লুক তোমাদেরকে ধন্যবাদ বলছে, এই যে বসে আছে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, আবার পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে। ঠিক আছে?